সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। ভেজাল ও নকল পণ্য ঠেকাতে চট্টগ্রামে চালু হয়েছে শিল্পপণ্য ও বৈদ্যুতিক পণ্য পরীক্ষা। ঢাকামুখিতা কমার পাশাপাশি নতুন 10তলা ভবন উদ্বোধনে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীলতার পাশাপাশি পণ্যের মান ও পরীক্ষা নিরীক্ষায় দারুণ ভূমিকা রাখবে বিএসটিআই এর ল্যাব, বললেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে আনা বেশিরভাগ খাদ্যপণ্য, শিল্পপণ্য ও কৃষিজাত এবং বৈদ্যুতিক পণ্যের মান যাচাইয়ে তেমন কোনো সক্ষমতা ছিল না চট্টগ্রামের বিএসটিআই এর। এমন বাস্তবতায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নির্মিত 10তলা নতুন বিএসটিআই ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো 315টি পণ্যের মান পরীক্ষা। শনিবার সকালে গণ অভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমদের মাকে নিয়ে এটির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, আমদানি রপ্তানি বাণিজ্যে বাড়বে গতিশীলতা। পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপের সঠিকতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। এর আগে ভবনের রাসায়নিক ও ফিজিক্যাল সহ নানা অত্যাধুনিক ল্যাব ঘুরে দেখেন উপদেষ্টা। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ অন্যরাও উপস্থিত ছিলেন। আমরা যাতে ভোক্তারা প্রতারিত না হয় বিভিন্ন ভেজাল দ্রব্য কিনে বা ভেজাল পণ্য খেয়ে, সেই জন্য বিএসটিআই আমাদের সেই অধিকার নিশ্চিত করবে। এই প্রকল্পটি ব্যবহৃত হয়ে আমাদের এই চিটং তথা দেশের বিভিন্ন উন্নয়নে যে ভূমিকা রাখবে। 2015 সালে শুরু করা 10তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেয়া সহ প্রধান 4 দাবিতে রাজধানী থেকে শুরু হওয়া চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ চট্টগ্রামে পৌঁছেছে। দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে আয়োজিত এই লং মার্চ চট্টগ্রাম বন্দরের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা হলে কঠোর আন্দোলনে যাবে তারা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সালেহা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনায় গত 1 মাসেই 7 জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, সালেহা বেগম করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 4 জন নগরের এবং 2 জন উপজেলার বাসিন্দা। মোট করোনা শনাক্ত হয়েছে 130 জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 7 জন, মারা গেছেন 2 জন। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, যুক্ত হচ্ছেন আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি কি জানাবেন আমাদের? ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে গত 24 ঘন্টায় একজন নারীর করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে 7 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত আমরা যদি পুরো হিসাবটা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, 130 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্ট যেভাবে দাপট দেখিয়ে যাচ্ছে, সেই দাপট মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর এবং সেবা সংস্থাগুলো। আমরা চট্টগ্রাম সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। চট্টগ্রাম সিভিল সার্জন যেটি বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ কিট মজুদ আছে এবং জেলা, উপজেলা এবং মহানগরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে কিট সরবরাহ করা হয়েছে যাতে করোনা পরীক্ষা করানো যায়। অন্যদিকে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সেবা খাতগুলোর সাথে কথা বলেছিলাম। তারা বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য, করোনার প্রাদুর্ভাব মোকাবেলার জন্য আসলে নগরবাসীকে সচেতনের জন্য বিভিন্ন ক্যাম্পেইন করছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে
কোনো উপসর্গ দেখা গেলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে বলেছেন এবং সতর্কতা এবং সচেতনতার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানিয়েছেন। আসলে এখন পর্যন্ত নগরীতে নগরবাসীর মধ্যে আসলে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে একটু আতঙ্ক বিরাজ করছে, তবে যে পরিমাণ আতঙ্ক বিরাজ করছে সে পরিমাণ এখনও পর্যন্ত জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়নি। তারা আমরা জনবহুল এলাকায় গিয়ে যেটি দেখতে পেয়েছি, সাধারণ জনগণ এখনও কিন্তু মাস্ক ব্যবহার করছে না। সেই বিষয়গুলো চিকিৎসকরা বারবার বলছেন মাস্ক ব্যবহার এবং সতর্কতার মাধ্যমে বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে কথা বলার জন্য আমরা এখন যাব নোয়াখালীতে আছে আমাদের সহকর্মী সোহাগ জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সোহাগ। জি ধন্যবাদ আকরাম, আপনি যেমনটা জানিয়েছেন চট্টগ্রাম থেকে। আমি আছি নোয়াখালী জেলা হাসপাতালের সামনে। আসলে নোয়াখালীতে করোনা আসলে স্বাভাবিক অবস্থায় আছে এখনো। নোয়াখালীতে আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে তেমন আতঙ্ক নেই, কিন্তু মানুষ আসলে কিন্তু মাস্ক এখনো ব্যবহার করা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অর্থাৎ সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হলো, কিন্তু সাধারণ মানুষ এখনো মাস্ক তারা ব্যবহার করছে না। তারা আসলে স্বাভাবিকভাবে তারা এটাকে মনে করছেন। তো আমি আপনাকে যদি বলি, গত 24 ঘন্টা নোয়াখালী জেলা হাসপাতালে 3 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 3 জনের পরীক্ষার মধ্যে 3 জনের নেগেটিভ এসেছে, আসলে কারো পজিটিভ আসে নাই। তো এই বিষয়ে আমি কথা বলছিলাম নোয়াখালী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদুদ্দিন চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 3 জনের পরীক্ষা করা হয়েছে। তো 3 জনের মধ্যে 3 জনের নেগেটিভ আছে, কারো পজিটিভ আসে নাই। তবে আমি আরও জানি যে হাসপাতাল সূত্রে আমি যতটুকু জানিয়েছি, জানা গেছে যে হাসপাতালে এখনো যথেষ্ট পরিমাণ কিট সংকট রয়েছে। এখানে কিট সংকট থাকার কারণে আসলে সব রোগীদের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ, টিপু। কাকবর হোসেন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার জেলার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র কক্সবাজার সদর হাসপাতালের কম্পাউন্ড এখন পরিণত হয়েছে সিএনজি স্টেশনে। হাসপাতালের মর্গ ও রোগীদের চলাচলে দুপাশে গড়ে তোলা হচ্ছে এই সিএনজি স্টেশন। রোগী ও রোগীর স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়ায় যেতে হয় গন্তব্যে। তাছাড়া সিএনজির দখলদারিত্বের ফলে ঠিকমতো চলাচল করতে পারে না অ্যাম্বুলেন্স। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার সদর হাসপাতালের মূল ফটক থেকে মর্গের আশপাশ সবখানে যেন সিএনজির দখলদারিত্ব। রোগী ও স্বজনদের চলাচলের জন্য সংরক্ষিত এলাকাগুলো এখন রীতিমতো অঘোষিত সিএনজি স্টেশনে পরিণত হয়েছে। অভিযোগ আছে, ড্রাইভারের সিন্ডিকেটের নির্ধারিত অতিরিক্ত ভাড়া ছাড়া সেখান থেকে ছাড়ে না কোনো গাড়ি। রোগী বহনকারী গাড়ি দূর দূরান্ত থেকে ছুটে আসতে প্রবেশ মুখে আটকে যায়। এতে হাসপাতালে ঢুকতে বেগ পেতে হয় রোগীর, এমন অভিযোগ একাধিক ভুক্তভোগীর। যে স্থানে গাড়ি থাকার কথা এখানে না থাকাতে এখানে আসলে এরা রোগীদের থেকে ভাড়া বেশি নেই। একটা ত্রিমুখী রাস্তা, এই মুহূর্তে এখানে সিএনজি অনেক জাম রোড মুখে যথাযথভাবে হসপিটালে কর্তৃপক্ষতে এটা অবহেলন করার জ্ঞান আছে। হাসপাতালের আশেপাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ড্রাইভারের কাছে গাড়ি পার্কিং এর বিষয়টি জানতে চাওয়া হলে কেউ সদুত্তর দিতে পারেনি। এখান থেকে আমরা রুগী নেওয়ার জন্য আসছি, একজনে কল দিছে, উনি রুগী নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াই। এটা রুগী নিয়ে আসছি, এটা রুগীর নামাজি আবার রুগী বলে যাই। তবে এই বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে আবারও চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। ফলে থমকে গেছে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। সকাল থেকে পণ্য খালাস কার্যক্রমে ব্যাহত হওয়ায় জাহাজ ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। ব্যবসায়ী ও সিএন্ডএফ সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরি করে কাজ বন্ধ রেখে দাবি পূরণে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো অযৌক্তিক। দ্রুত এই সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে বললেন বন্দর সংশ্লিষ্টরা। আজকে খোলা থাকার কথা, শনিবার এমনি বন্ধ থাকে, কিন্তু আজকে খোলা থাকার কথা, কিন্তু খোলা রাখা নাই। কাজ করতে না পারলে না, তখন আমার ডিউটি জানে না, ও অনেক সময় দেখা যাচ্ছে এখানে ওয়ার্ক বাড়ি যাচ্ছে, স্টোর বাড়ি যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে মানে পেপার সময় মতো শুল্কায়ন করতে পারতেছি না। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010-এর প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দ। শনিবার দুপুর 12:30টায় রাঙ্গামাটির স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই সময় বক্তারা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী এবং দুরভিসন্ধিমূলক। এ ধরনের আইন সংশোধনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একচেটিয়া গোষ্ঠী প্রাধান্য নিশ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের এখন বেহাল অবস্থা। চরম দুর্ভোগে যাত্রী, চালক ও শ্রমিকরা। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা। নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। লক্ষ্মীপুর থেকে সাইদুল ইসলাম পাভেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চারদিকে খানাখন্দ, তাতে জমে আছে পানি। কাদার কারণে হাঁটাও মুশকিল। লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের চিত্র এটি। এরই মধ্যে যাত্রীরা বাসে ওঠানামা করছে, চলছে বাসও। দুর্ভোগে যাত্রী ও পরিবহন, শ্রমিক, চালক ও ব্যবসায়ীরা। ফলে দুর্ভোগ এড়াতে যাত্রীরা বাসে ওঠার জন্য প্রধান সড়ক ব্যবহার করছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজটও। এছাড়া টার্মিনালের সীমানা প্রাচীরও ভাঙা। ভবনের ছাদ ও দেওয়ালের আস্তর খসে পড়ছে। রাতের বেলায় থাকে অন্ধকারাচ্ছন্ন, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থাও। নিয়মিত টোল আদায় করলেও পৌর কর্তৃপক্ষ নীরব। ওয়াল নাই, চোর ঢুকে, নেশাগ্রস্ত পোলাপান ঢুকে আড্ডা জমায়। পৌরসভার টোল ঠিকই আমরা দিয়ে যাচ্ছি। গাড়ি চালালে পার্কিং করা বা কোনো যাত্রী নিরাপত্তা নাই, গর্ত, বড় বড় গর্ত হয়। ধুলার সময় প্রচুর পরিমাণ ধুলা, তারপরে এখন বর্ষার সময় হাঁটু পরিমাণ গর্ত। এখন এই পরিস্থিতিতে আমরা টার্মিনাল আসবো কিভাবে, টিকিটও নিব কিভাবে? টার্মিনালের নাজুক পরিস্থিতির কথা অকপটে স্বীকার করে পৌর প্রশাসক বললেন, টার্মিনালটি আধুনিকভাবে গড়তে একটি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই বাস টার্মিনাল কেন্দ্রিক আমরা একটি মেগা প্রজেক্ট নিয়েছি। এই প্রজেক্টটি আমাদের যে RUTDP আছে ওই উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এটি আনুমানিক 4 থেকে 4.5 কোটি টাকা মূল্যের কার্যক্রম হবে এই প্রজেক্টের মাধ্যমে, এবং এতে করে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল একটি আধুনিক বাস টার্মিনালে রূপান্তরিত হবে। 1996 সালে বাস টার্মিনালটি নির্মাণ করা হলেও 2008 সালের দিকে কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করা হয়। সেই ভবনটিও এখন ভঙ্গুর অবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে ফ্যাটি লিভার প্রতিরোধে জাতীয় বৈজ্ঞানিক সেমিনারে বিশ্বে ফ্যাটি লিভারে আক্রান্তের তথ্য প্রকাশ করেছেন চিকিৎসকরা। দুপুরে নগরীর রেডিসন ব্লুতে এই সেমিনারের আয়োজন করা হয়। চিকিৎসকরা জানান, বিশ্বে প্রতি 4 জনে 1 জন এই রোগে ভুগছেন। বাংলাদেশেও প্রতি 3 জনে 1 জন এ রোগে আক্রান্ত। স্থূলতা, ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস এবং আয়সী জীবনযাপন এই রোগের মূল কারণ। তাছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, হরমোন রোগীরা ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন বেশি। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা ও রাখাইনে মানবিক করিডোর দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মা মাটি মোহনা বিদেশিদের দেব না, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেব না, এই স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, একই সঙ্গে রাখাইনে কথিত মানবিক করিডোর চালু এবং ইপিজেড এলাকায় বিদেশিদের জন্য অস্ত্র কারখানা গড়ার পায়তারা চলছে। কার এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।